এবার আসি আসল কথায়। ব্যবসা এখন রমরমা কারবার, কারণ মানুষের কাছে টিভি দেখার সময় নেই, হাতের মধ্যে ফোন, মুঠো ভরা ফোন, আর তাতে জগৎ চলে আসছে। ফেসবুক আপনি প্রচারের আওতায় আনতে পারবেন না খুব বেশি, তার কারণ পুলিশ ওটাকে কন্ট্রোল করতে পারে, ডিলিট করে দিতে পারে, উড়িয়ে দিতে পারে, পুলিশের হাতে সে ক্ষমতা আছে, রিচ কমিয়ে দিতে পারে। কিন্তু ইউটিউবে আপনি যদি আপনার প্রচার চালান, সেই প্রচারটা এত পরিমাণে ভাইরাল হবে যে আপনি একটা ফেসবুকের তুলনায় অনেক বেশি পরিমাণ, অনেক বেশি পরিমাণ, অনেক বেশি বেশি আপনার ক্লিপিংস কেটে বা আপনার কাজ আরো বেশি বেশি পরিমাণ অনেক তাড়াতাড়ি অনেক দূর এগিয়ে যেতে পারবে। সেটা ইউটিউবে কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কথা নয়। এবার আপনারা বলবেন আপনি, হ্যাঁ আমিও পাচ্ছি সুফল। কেন পাচ্ছি? প্রথম প্রথম ভীষণ লজ্জা লাগতো। ধরিত্রী সীমাকে বারবার বলতাম যে এটাই বাজে করলে, আমাকে চ্যানেলটা কেন খোলালে, আমার তো জানো মুখ, আমি যেটা বলবো সেটা টুক করে লেগে যাবে। এবং যেহেতু সরকারের বিরোধী কাজ করি বলে আমাকে অনেক সময় তোমাদের সাথেও মিলিয়ে ফেলবে, গুলিয়ে ফেলবে, এবং কেন এটা করছো। তো প্রত্যেক ইউটিউবার তার নিজস্ব আইডেন্টিটি দিয়ে, নিজস্ব ক্যারিকুলার অ্যাক্টিভিটিস দিয়ে তাদের নিজস্ব চ্যানেল গ্রো করেন, তাদের নিজস্ব চ্যানেলটাকে ডেভেলপ করেন। সেখানে যে যাই বলুক না কেন, আমার মুখ বিক্রি করে বা আমার অমুকের অমুক বিক্রি করে লংজিভিটি থাকে না। নিজের ক্রিয়েটিভিটি, যেটা সীমা বারবার বলে এবং সবাই বলো তোমরা, প্রত্যেকেরই নিজস্ব আলাদা আইডেন্টিটি বা ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু এই সোশ্যাল মিডিয়া জগতে বেঁচে থাকা যায়। সেখানে যদি পুলিশ লাঠি চার্জ করে এবং সেই লাঠি চার্জ কাউকে যদি ভয় দেখায় বা বাজে কথা বলে, সেটা ইউটিউবের জগতে তাড়াতাড়ি ভাইরাল করে দিয়ে পুলিশকে, এরকম বহু চাকরি পুলিশের চলে গেছে, সেই কাজটা পুলিশ ভয় পায়। তাদের তাদের ভিডিও করা, তাদের কাজের, তাদের কথার রেকর্ড করা বা সেই রেকর্ডিং ছেড়ে দেওয়া, এগুলো কিন্তু পুলিশ প্রশাসন সরকার একদম মেনে নেয় না। তাই পুলিশেরও বাধ্যবাধকতা আছে যে একটা ব্যবসা, মানে কি বলবো, যে কোনো ব্যবসা, সে ব্যবসার ক্ষেত্রে পুলিশ চট করে মানে বিরোধী পক্ষের উপর যত পরিমাণে তার কঠিন থেকে কঠিনতম রুল আনবে, সেটাকে ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়ার জগতের মানুষরা তারা ভাইরাল করে দেবেন, এই ভয় কিন্তু পুলিশের মধ্যেও আছে। তারা চাকরি করেন, তারা মাইক্রোফোন ধরেন না, আর ধরে ইনকলাব জিন্দাবাদ বলে চেঁচামেচিও করতে পারেন না, তাদের মনের কথা, মনের দুঃখ প্রকাশও করতে পারে না, চেপে রাখতে হয়। ঠিক এরকমই একটা সুযোগ নিয়ে এই সোশ্যাল মিডিয়ার জগতে মানুষের অন্ধবিশ্বাস, ভক্তি, ভগবানের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি, মানুষের দুর্বলতা, সেই দুর্বলতাটা হচ্ছে ঈশ্বরকে মেনে নেওয়া, মানে আপনার পাপ বোধটাকে জাগ্রত করা। যারা করছেন, আপনি পাপ করেছেন, আপনি এই অন্যায় করেছেন, আপনাকে ঠাকুর শাস্তি দেবে, এই জিনিসগুলো আপনার মধ্যে যখন ঢুকিয়ে দিচ্ছে, ঠিক সেই সময় এবং এই সমস্ত দেখে আপনি যখন মা মা করে দৌড়ে, ঠাকুর ঈশ্বর ওখানে আছে হয়তো পাবো, আজকে আপনি কষ্ট পাচ্ছেন, শারীরিক কষ্ট প্রচুর পরিমাণে, শরীরের কষ্ট, কিন্তু হসপিটালে গেলে দীর্ঘ লাইনে টিকিট কেটে স্বাস্থ্য পরিষেবার হাল প্রচন্ড বেহাল, কিন্তু আপনি টোটকা নিয়ে কোনো কিছু নিয়ে হয়তো ফট করে ভালো হয়ে গেল, লাগে তুক না লাগে তাক করে ভালো হয়ে গেল, তারপর আপনি মা মা করে দৌড়ে যাবেন। কারণ আমরা বাঙালিরা তো, আমরা একটু কুচুকে, আমাদের পড়াশোনার মানটা অনেকটা নিচে নেমে গেছে, তাই আমরা আজকে শিক্ষিত হয়েও, শিক্ষিতের মুখোশ পড়েও সমাজে বসে বসে ভয় দেখায় এই অভিশাপ লেগে যাবে, এই কালা জাদু হয়ে যাবে। এই কালা জাদু, অশিক্ষা কুশিক্ষা মানুষকে পদে পদে আঁকড়ে ধরেছে আর বাঙালির জীবনযাত্রাকে নিম্নমানের করে দিচ্ছে। তাই আজ একটা ভিডিও দেখাবো, সেই ভিডিও দেখার পর আপনারা বলবেন যে কেন আমাদের এই লড়াই চলছে। নমস্কার ভাই বন্ধু, দাদা বৌদি, বাবা মারা, আমি আজকে শিবসেনা মায়ের কাছে আসছি। আমি অনেক ফল পেয়েছি, তার জন্য আমি এখানে শিবসেনা মায়ের কাছে আসছি, তার শিবিকা শ্যামা মায়ের কাছে আসছি, ওই অনেক উপকার করে দিয়েছে। এর আগে আমি গেছিলাম মঙ্গলা মায়ের কাছে, ওখানে অনেকবার গেছি। মঙ্গলা মা আমার সাথে কি ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, সেগুলো সব আমি তুলে ধরবো। তোমরা মা বাবারা, ভাই বোনেরা সবটা শুনো আর দেখো। তোমরা যদি সত্যিকারে যদি মানুষ যদি থাকো, ভগবানকে যদি ভালোবেসে থাকো, তাহলে তুমি মঙ্গলার কাছে তোমরা কেউ যাবে না। ও অনেক খারাপ ব্যবহার করেছে। আমার এই শ্যামা মা আমার খুব উপকার করে দিয়েছে, ফোনের মাধ্যমে অনেক উপকার পাইছি। আমার শরীরে যেটা মা ঘর হয়তো সেটাও খুলে দিয়েছে, সেই জিনিসটা মঙ্গলা মানে আর করে দিতে পারেনি। আমি অনেকবার গেছি, 6 বার গেছি ওর কাছে গিয়ে। স্বপ্ন আদেশ দিয়েছিল যে একটা বাচ্চা হবে, ওই বলেছিল যে আমার গলায় আমার জন্য রূপোর হার দিবি আর মঙ্গলার জন্য দিবি। তখন আমি বাড়ি থেকে সোনার রূপোর কিনে নিয়ে গেছিলাম দুটো, একটা মঙ্গলার জন্য, একটা সোনামার জন্য। তখন সোনামা ছিল, সোনামার জন্য।
তো কিন্তু মঙ্গলা এগুলো ব্যবহার করেনি। আর তারপরেও গিয়েছিলাম একবার, তখন একটা সোনার খোঁজের মানে খবর এসেছিল আমার কাছে, এই সোনার খবর আনার জন্য। তার আগে বলি, আমার নাম হচ্ছে মা দুর্গা, আমি মালদা থেকে বলছি। মালদা থেকে এসেছি আজকে এখানে শিব শ্যামা মায়ের কাছে, তার দীপিকা শ্যামা মায়ের কাছে। আমি খুব উপকৃত, খুব ভালো লেগেছে এসে। আসার মাত্র চা মুড়ি খাওয়া দাওয়া দিয়েছে আমাকে, ছোট বাচ্চার মতন আমার জন্য জল গরম করে দিল, আমি স্নান করলাম, স্নান সেরে তারপরে এটি বসে আছি। নিজের সন্তান যেমন দায়িত্ব থাকে তেমন একটা ভক্ত দায়িত্ব এই জানে। তো আমরা এসে এখানে আমাদেরকে অনেক ভালো লেগেছে। কিন্তু আচ্ছা, এই ভিডিও লিংকটা ধরিত্রীরা দেবে। এর কাছ থেকে 1.5 লাখ টাকা নিয়েছে কিডন্যাপ করে, একে কিডন্যাপ করা হয়েছিল এবং কিডন্যাপ করে আটকে রেখে এর কাছ থেকে 1.5 লাখ টাকা ডিমান্ড করা হয়েছে। সে পুলিশকে জানিয়েছে, তার কপিও আমাদের কাছে দিয়েছে। এরকম অনেক ছোট ছোট জিনিস এ আরেকটা মায়ের কাছে গেছে। মানে মা এখন ছড়াছড়ি, এখন পশ্চিমবাংলার এই মা না হলে ওই মা, ওই মা না হলে ওই মা, ওই মা না হলে ওই মা, ঠিক আছে? আর এমন পরিস্থিতি, মা তুই পায়েস, মা মানে এত বড় বড় সব সাধিকা, এত বড় বড় সাধিকা। আজকেও তার ভিডিও কিছুক্ষণ 10 মিনিট আগেকার কি 1 ঘন্টা আগেকার ভিডিওতে বলছে মালা, দামি দামি মালা পরছে মা, মানে দামি কথাটা তার মধ্যে আছে। সেই মারা আজকে সমাজে এত সুন্দর ব্যবসা ফেঁদে বসেছে, এই মহিলারা বেরিয়ে আসতে পারছেন না। কেন পাচ্ছেন না? আজকে মা ঠাকুর দেবতা কি হয়ে গেছে তার আগে গল্পটা বলে নি, তাহলে শুনুন আগে মন দিয়ে। মাকে নাকি পায়েস খাওয়াচ্ছে, মাকে পায়েস খাওয়াচ্ছে। সেই পায়েস মা ঘুরিয়ে তুই আমাকে খাইয়ে দিলি মা, মা তুই আমাকে খাইয়ে দিলি মা, মা তুই আমাকেই সেই পায়েসটা খাইয়ে দিচ্ছিস মা। মায়ের পায়েস এঁঠো করে মায়ের সামনেই খাওয়া হয়ে গেল। সেই মা গত পরশুদিন সোমা বিউটি লাইফ 2-4টে জিনিস তুলে ধরেছে, সোমা ওয়ার্ল্ড 2-4টে জিনিস তুলে ধরেছে। জাস্ট টোকা মারা, আমাদের ক্ষেত্রে টোকা মারা হচ্ছে আমাদের কাজ। বাজিয়ে দেখে নেব যে সেই ভদ্র মহিলার মধ্যে নিজেকে কতটা তিনি রামকৃষ্ণর সঙ্গে বামা খেপার সাথে আজকে নিজেকেও সাধিকা বলে তুলে ধরছেন। সেই সাধিকা মা আজকে পায়েস খাইয়ে দিচ্ছে ঠাকুর তার মুখে। সেই মা সোমা ওয়ার্ল্ডকে খিস্তিবাজ করে ময়দানে নেমে পড়লেন, পুজো মুজো ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন ক্যামেরা নিয়ে 4-5টা, গিয়ে বলতে শুরু করে দিল তোর এই হবে সোমা, তোর আমি মানহানির মামলা ঠুকবো। এই দোকানদার তোমরা বলো আমার কাছে পয়সা নাও। দোকানদাররা বলছে হ্যাঁ আমরা যেচেই পয়সা দিই। এই তোমরা পয়সা নাও। তার নিজের মূর্তি বিক্রি করছে। যে হবে ঠাকুর, সেই ঠাকুরের মূর্তি বিক্রি করা নয়, আমার মূর্তি তোমরা বাড়িতে প্রতিস্থাপিত করো, ঠাকুরের সাথে তার নিজের মুখটা লাগানো। এবং সেই মন্দিরে সেই মূর্তি তোমার বিক্রি হচ্ছে কত টাকা? 200 টাকা থেকে শুরু একদম 1000 টাকা পর্যন্ত সেই মূর্তি কিনে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার গাড়িটা পার্কিং করতে 50 টাকা ঘন্টা, আপনার বাইকটা পার্কিং করতে 20 টাকা ঘন্টা, আপনার অটোটা রাখতে 30 টাকা পার ঘন্টা, আপনার ওখানে খাবার দোকান দেওয়া লাগানো আছে। মায়ের কাছে যে ডালাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে ডালাটাতে বেশি বেশি জিনিস আছে, সোনার জিনিস দিয়েছে, সোনার জিনিস দিয়েছে মাকে, সোনা মাকে চুম খেয়ে নিচ্ছে, সোনা মাকে মায়ের পা ধোয়া জল, নিজের পা ধোয়া জল খাওয়াচ্ছে ভক্তকে, ভক্ত চেটে মেরে দিচ্ছে। আর কিডন্যাপ করে 1.5 লাখ টাকা হাতানো হয়, এরকম বয়ান। এরা কি করছে? এরা বাঁচার জন্য এক জায়গা থেকে আরেক সাধিকার কাছে যাচ্ছে। এই ভণ্ডামি পশ্চিমবাংলার বুকে দিকে দিকে শুরু হয়েছে। এই কি শিক্ষা? হ্যাঁ, আমরা ভয় পাই ঠাকুর দেবতাকে, ঈশ্বর মানি, আমিও ব্রাহ্মণ বাড়ির মেয়ে, ঈশ্বর মানি, মা দুর্গার চরম ভক্ত। কিন্তু কখনো ভাবি না যে মায়ের কাছে যেতে গেলে বস্তা সিমেন্ট নিয়ে যেতে হবে, আমার মন্দিরটা বানিয়ে দিতে হবে। কি মন্দির বানাবেন? কার জন্য মন্দির বানাবেন? যিনি এতটুকু কন্ট্রোভার্সি নেওয়ার সময় তার জামাইকে দিয়ে ফোন করিয়ে আমাকে থ্রেট করতে চলে আসেন, তার জামাইকে দিয়ে ফোন করিয়ে আমাকে থ্রেট করাচ্ছেন। আপনার সোমা ওয়ার্ল্ডকে বলুন ভিডিও বন্ধ করতে, সোমা ওয়ার্ল্ডের চ্যানেল, তার পুলিশ স্টেশন গিয়ে কমপ্লেন করুক সোমা ওয়ার্ল্ডের বিরুদ্ধে। সোমা ওয়ার্ল্ড যদি কোনো মিথ্যা কথা বলে, সে তাকে নামিয়ে এনেছে সোমা ওয়ার্ল্ডের 2,51,000-এর চ্যানেল বানিয়ে ফেলেছে। এটাই হচ্ছে ইউটিউবের জগতে আজকে চরমতম ব্যবসা। 70-80 জন ইউটিউবার আজকে ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে, লাইক করো মঙ্গলা মায়ের এই কেরামতি, মঙ্গলা মায়ের ওই কেরামতি। ছি 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 ছি, ঠাকুর দেবতাটা কি এতই সস্তা হয়ে গেছে? আজকে এক মা বলছে এই কথা, আর এক মা বলছে এই কথা, আমার কাছে এলে এই ফল পাবি। আর এক বাবা বলছে কোথা থেকে, দমদমের শিবধাম থেকে। যেখানে বাচ্চার মুখ দেখানো অন্যায়, কালকে একটা কমপ্লেন করেছি তার বিরুদ্ধে। এর আগের বারে 1 মাস জেল খেটেছিল, সরি 1.5 মাস জেল খেটেছিল। সেই ছেলেটি একটি ক্যান্সার পেশেন্টকে বেড থেকে তুলে নিয়ে এসে তার চিকিৎসা করে, তাকে বলছিল আমি চিকিৎসা দেবো, আমি সুস্থ করব, করে সেই বাচ্চাটি মারা যায় এবং তার ফলে তাকে 1.5 মাস জেল খাটতে হলো। আজকে এই হচ্ছে
আজকে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে মাদের মন্দির, আর সেখানে এই মা আর এক মা এক বলছে ফর এসে যাচ্ছে, ঠাকুরের সামনে দাঁড়িয়ে পড়ছে। কোথায় বাস করছি আমরা? এ কি বিজনেস, কি চিটিং এর ব্যবসা শুরু হলো দিকে দিকে। আর ইউটিউবাররা যারা শিক্ষিত ছেলে, তারা দূর থেকে দেখাচ্ছেন কিভাবে মন্দিরে আসবেন, কিভাবে মন্দিরে এসে বাইক রাখবেন, কিভাবে যাবেন, দূর থেকে মানুষের মধ্যে সুরসুরি মনোভাব দিয়ে। আজকে এই মেয়েটিও মুখ খুলেছে, এইরকম একের পর এক মুখ খুলছে, আমাদের চিঠি পাঠাচ্ছে, চিঠি পাঠাচ্ছে। মাহিম আমি না দেখতে পেলে তুলতে পারবো না, ক্যামেরা অন করতে হবে, নাহলে আমি তুলতে পারবো না, আদারওয়াইজ আমি তুলি না কাউকে। সবাই আসেন, আমি তুলতে পারি না, ক্যামেরা অন করতে হবে, আমাকে দেখাতে হবে আপনি কে, তারপর আদারওয়াইজ আমি তুলতে পারবো না। যদি সত্যি, যদি সত্যি ঠাকুর থেকে থাকে, তাহলে ঠাকুরকে বিশ্বাস করার জন্য বামা খ্যাপাকে সাধক বলা হচ্ছে না, রামকৃষ্ণকে সাধক বলা হচ্ছে না। তাদের সাধনা এখনো যদি মানুষের মধ্যে থাকতো, তাহলে মা প্রত্যেকের বাড়িতেই থাকতো। আজকে মাঠে ময়দানে ঘাটে যেখানে সেখানে যে সে বাবা মারা গুজিয়ে উঠতো না। আজকে মন্দির, আপনি বলবেন হ্যাঁ তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, আরে এগুলো ধাম, এগুলো ধাম। এই ধাম আমরা ছোট থেকে দেখে আসছি। হ্যাঁ, অন্ধবিশ্বাস ভালো না, এক টাকার ফার্স্ট আপনার সঙ্গে সহমত হওয়া, এই কুসংস্কার আর বিগ নাম্বার। আজকে ধামে যেতে গেলে, তারাপীঠ ধামে যেতে গেলে তার একটা ট্রাস্টি বোর্ড তৈরি হয়েছে। এই ট্রাস্টি বোর্ডটা কিভাবে তৈরি হয়েছিল? সেই ট্রাস্টি বোর্ডের পিছনেও কিন্তু সরকারের সাপোর্ট আছে। হ্যাঁ, সরকারের সাপোর্ট আছে, সরকারের পদাধিকারীরা আছে, পুলিশ অফিসাররা আছে, সেইখানে ডিএমরাও পর্যন্ত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আমাদের এখানে বর্তমানে সর্বমঙ্গলা বাড়িরাও একটা ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ডেও কিন্তু গভর্নমেন্ট পদাধিকারীরা থাকছেন। ট্রাস্টি বোর্ড অনুযায়ী ঠাকুর দেবতা রাখা যেতে পারে, অস্বীকার করছি না। যদি সত্যিই সে সাধিকা হয়, তাহলে তার ইউটিউবারে কন্ট্রোভার্সি নিয়ে তার মাথা ব্যথা পড়ে গেল, আর ঠিক তার মুখ থেকে অনর্গল নোংরা নোংরা খিস্তিবাজ নোংরা কথা, তার জামাইকে দিয়ে আমাকে ফোন করিয়ে ভয় দেখাবার চেষ্টা, এগুলো করতো কি? এই যে 1.5 লাখ টাকা নিয়ে তাকে কিডন্যাপ করেছিল, মাহিম আমাকে ক্যামেরা একবার অন করতে হবে, নাহলে আমি তুলতে পারবো না। মাহিন একবার ক্যামেরা অন করতে হবে, নাহলে আমি তুলতে পারবো না। তুলুন ম্যাম বললে হবে না, ক্যামেরা অন করতে হবে, আদারওয়াইজ আমি তুলতে পারবো না। ক্যামেরা অন করতে হবে, ক্যামেরাটা অন করতে হবে মাহিম। একদম ঠিক কথা ভাই, সব মা হয়ে গেছে, নিজেরাই ভগবান হয়ে গেছে। পায়েতে পায়েতে দুধ গঙ্গা জল নিয়ে, নিজে ঠাকুর সেজে, দামি দামি শাড়ি গয়না পরে, খালি দামি 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 দামি, লোভটা থাকুক, লোভ থাকবে মানুষের, অস্বীকার করবো না। নিজে যদি সাধিকা হব, কালীরই সাধিকা হব, তাহলে কি করে কালী মন্ত্র বলতে পারবো না? কালীর কি কি পুজো অর্চনার জন্য কি কি লাগে সেগুলো জানবো না? এবং যারা বড় বড় ডালি নিয়ে আসবে, বড় বড় পার্টি আসবে, তাদেরটা আগে ছেড়ে দেব, তাদের কাছে মোটা রকম পাবো, এবং আমার মন্দির করে দাও, মন্দির করে দাও নাম করে খালি টাকা চাইবো। মাহিম তুমি বুঝতে পারছো না, না হলে আমি তুলতে পারবো না, মুখটা না দেখালে আমি কোনোভাবেই তুলতে পারবো না। মুখটা অন করো, ক্যামেরা অন করো। এই কথা শোনার পরে ও যে নিজের রূপ প্রকট ফুলে বেরিয়ে চলে আসবে একজন সাধিকা হয়ে, তার কাছে ঈশ্বরের পুজো ফেলে দিয়েও ময়দানে নেমে প্রমাণ করতে বেরোতে হবে। প্রমাণ করতে, মুখটা দেখতে পাচ্ছি না মাহি, মুখ দেখতে পাচ্ছি না, মুখটা দেখি, সরি আমি নিতে পারছি না, মুখ দেখাতে হবে। সোমা তোমার ভিডিওটা দাও তো, সোমা ওয়ার্ল্ড একটুখানি খোঁচানোতেই, সোমা ওয়ার্ল্ড তোর চরম সর্বনাশ হবে, তাকে অভিশাপ দেওয়া বেরিয়ে পড়েছে, কালকে সব কথা মুখ থেকে গল গল করে বেরিয়ে পড়েছে। সোমা ওয়ার্ল্ড তুই খিস্তিবাজ, দেখ আমার লোকেরা বলছে, দেখ টাকা নিই না। কাকে প্রমাণ দিতে বেরোলো? কারণ মানুষ তখনই প্রমাণ দেবার জন্য সামনে আসে যখন সে অন্যায় করে, অন্যায়টাকে তাড়াতাড়ি ঢাকার জন্য, অবিলম্বে তাকে প্রমাণ দেওয়ার জন্য, তাড়াতাড়ি পুজো পুজো ছেড়ে ফেলে দিয়ে তাকে ক্যামেরা ধরে, 4-5টা ক্যামেরা দিয়ে তোর ব্যবস্থা করেই ছাড়বো, করে ময়দানে নেমে পড়ে হুটোপুটি করে তার আসল রূপ বেরিয়ে গেছে। আমরা জানতাম খোঁচালে মানুষের আসল রূপ বেরোবে। একটা গোপাল ভাঁড়ের গল্প ছিল না, এক গোপাল ভাঁড়ের রাজসভাতে, মানে রাজসভাতে একজন সব ভাষায় কথা বলতে পারতো, সব ভাষায় কথা বলতে পারতো একজন বড় কবি এসেছিলেন রাজসভাতে, তিনি সব ভাষায় কবিতা শোনাতে পারতেন, সব ভাষায়। তাই রাজা একদিন গোপাল ভাঁড়কে দায়িত্ব দিল যে গোপাল তুমি বলো তো এই মানুষটা কোন ভাষায় অরিজিনালি জন্মগ্রহণ, মানে তার জন্মগত ভাষা কি, এবং তিনি কোন ধর্মের মানুষ, আমি তো বুঝতে পারছি না, এটা তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তুমি পারবে বার করতে? গোপাল ভাঁড় বললো হ্যাঁ হুজুর আমি পারবো। বলো সিরিয়াসলি? কালকে যখন ওকে বলছি যে উড়িয়া বলো, কালকে গুজরাটি বলো, কালকে জাপানি বলো, যা বলতে বলছি সেই ভাষায় কথা বলে দিচ্ছে। হুম, তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, যে আপনি কি করে বার করবেন? তো গোপাল ভাঁড় বললো আমি তো বলবো না হুজুর, আমি কিন্তু আপনাকে জানিয়ে দেবো যে উনি কোন ভাষার লোক, এটা আপনি জানতে চাইছেন, আমি ঠিক বলে দেবো। তো বলে হ্যাঁ ঠিক আছে বলবেন। তো পরের দিন গোপাল ভাঁড় কি করলো, ঠিক আমাদের কাজ এটাই,
আমার দুর্গা বাহিনীর কাজ এটাই, খোঁচাবো, বেরিয়ে আসবে সঠিক জিনিস। আচ্ছা, আমার আপনার লাইভে এসে গেছি। তো সেই গোপাল ভাঁড় দরজার আড়ালে লুকিয়ে থাকলেন। আর ওই যে ভদ্রলোক, যিনি ওই কবি, তিনি কিন্তু দরজা খুলে যেই ঢুকলেন, গোপাল ভাঁড় বিরাট ধাক্কা দিল একটা তাকে। আর যেই ধাক্কা দিয়েছে অমনি বলছে, মানে তিনি যে উড়িয়া ভাষী ছিলেন, তার মুখ থেকে ধাই কিরিকিরি না কি একটা শব্দ বেরিয়ে গেছে। ধাই কিরিকিরি শব্দটা আমার জানা নেই, যদিও কি শব্দ জানা নেই। তো যাই হোক, জলদি জলদি শব্দটা বেরিয়ে গেছে। তখন উনি রাজাকে বললেন, রাজামশাই, ইনি হচ্ছেন উড়িয়া, এনার জন্মগত, ইনি হচ্ছেন উড়িয়া। তো বলছে, কি করে বুঝলে? বললো যে, মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে, তখন মানুষের মধ্যে দুটো জিনিস কাজ করে। সেটা হচ্ছে তার মাহিনী, আমি বলেছি তো মুখ না দেখালে আমি তুলতে পারবো না। তো মানুষ যখন অবচেতন মনে থাকে, অবচেতন মনে, অবচেতন মন, তার অবচেতন মনে সে কিন্তু তার দেশি ভাষায় সে কিন্তু রিয়াক্ট করে। যেমন ওই যে আমি তাকে ধাক্কা মেরেছি, সে অবচেতন মনে ছিল, তো তার মাতৃভাষাটাই বেরিয়ে গেছে হুজুর। তো এখন তিনি হচ্ছেন উড়িয়া। তো আমরা অবচেতন মনে খোঁচাতে থেকেছি, খোঁচাতে। যদি সত্যি একজন সাধিকা হয়, তাহলে সাধিকার কি কি কাজ? তিনি সবকিছু ভুলে, জগৎ সংসার ভুলে মায়ের চরণে নিজেকে যদি সমর্পণ করেন, তাহলে তার চিন্তা ভাবনা থাকবে শুধু মা, মা আর মা। কে সমাজে কে কি বললো, কে কি বললো, তাতে কিচ্ছু যায় আসে যায় না। হাজার বদনাম দিলেও, হাজার নোংরা কথা বললেও মাকে, হ্যাঁ, সাবকনসিয়াস মাইন্ড ইজ ভেরি ডেঞ্জারাস। ইয়েস, এক্স্যাক্টলি। ও তো বুঝতে পারেনি কালকে আমরা এটা করে ফেলবো ওকে। ও তো বুঝতে পারেনি সেটা। ও কি করেছে? সেই সাবকনসিয়াস মাইন্ডে আমরা গেমটা খেলেছিলাম। আর ও তার নিজের রূপ সোমা ওয়ার্ল্ডকে যাচ্ছে তাই পরিমাণে, খিস্তিবাজ, তোর চরম ইয়ে হবে, তোর চরম বিপদ হবে, তোর চরম অভিশাপ দিলাম, তুই শাস্তি পাবি। তার কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা দীর্ঘদিন ধরে মঙ্গলাকে উস্কানি দিয়ে দিয়ে তাকেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তৈরি করছিল, আর সে লাইভে বসে বসে কন্ট্রোভার্সি একটু একটু করে ছুটছিল। আর সেই ছোঁড়াটা, সে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে মিশে মিশে তাদের ফোন নিয়ে নিয়ে, সে যে ওই শয়তান বাহিনী, যাদেরকে আমরা ঘাপটি বাহিনী নাম দিয়েছি, ঘাপটি শয়তান বাহিনী, সেই মর্কটের দলে গিয়ে ভিড়বে, সেটা আমরা সিওর ছিলাম। এবং সেই অবচেতন মনেই সে সোমা খিস্তিবাদ বলে লাফিয়ে পড়ে ময়দানে নামে তার আসল রূপটা বার করে দিয়েছে গতকালকেই। দেখবেন, দেখুন একজন সাধিকার আসল রূপ। আমি কই রাধে রাধে কই বুঝিমা কই। আমি একটা কথা বলতে চাইছি যে আপনারা সবাই দেখছেন এই জায়গাটা খুব মায়ের। আমি বারবার বলছিলাম প্রত্যেকটা ভিডিও এবার আলাদা করে হবে, মাকে যা মানে মাকে যা দেখানো দেখাবো। এবার সোমা ওয়ার্ল্ডের জন্য ওই মানে ওর জন্য আলাদা করে ভিডিও নামবে, সোমা ওয়ার্ল্ডের জন্য আলাদা করে ভিডিও নামবে, সোমা ওয়ার্ল্ডের জন্য আলাদা করে ভিডিও নামবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাষা, সোমা তোর বিরুদ্ধে এবার ভিডিও নামাবো। এবং সেই ভিডিও নামিয়েছে, সেই ভিডিও সোমার বিরুদ্ধে নামিয়েছে, তোর বিরুদ্ধেও ভিডিও নামবে। একজন সাধিকা, একজন সাধিকা। আর আপনারা পায়ের ধুলো, তার পায়ের চরণামৃত খাওয়ার জন্য লাফিয়ে পড়ে, সত্যি ওদের নাম দিয়েছে খিস্তিবাজ, ওদের নাম হচ্ছে খিস্তিবাজ। খুব সুন্দর ভাষা বলেছেন, যারা বয়স্ক বয়স্ক কাজী ভক্তদের মায়েদের কুত্তা বলেছে। এই বলতে চাই সোমা ওয়ার্ল্ডের ওর যে মেয়ের হচ্ছে কালপিট, ওর সঙ্গে কিছু গ্যাং আছে। সোমা ওয়ার্ল্ডের সাথে কিছু মেন কালপ্রিটরাও আছে, যারা মেন চ্যানেলটাকে মানে আমার ঠাকুর মন্দির হতে দিচ্ছে না, আমার ঠাকুর মন্দির বন্ধ করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। তো তাদেরকে বলছি, ইয়েস, পিটিশন গেছে, রাজ্য সরকারের কাছে গেছে, পিটিশন গেছে যে এই ঠাকুরটা যেন অবিলম্বে দক্ষিণেশ্বর অথবা কালীঘাট অথবা কোনো ধামে
নিয়ে যাওয়া হোক, যদি সত্যি তার মাহাত্ম্য থেকে থাকে। আর সোমা ধরিত্রী কোনো ভক্ত বৃন্দদেরকে কোনো অপমান করেনি। তার সাধিকা নিজেকে ভগবান প্রমাণ করার যে চেষ্টা চালাচ্ছেন, সাধিকা যে আদেও ভগবান নয়, সে একটি জালি শয়তান। সেই জালি শয়তান হাবলি কাবলিদের মতো তাদেরকে জব্দ করার জন্যই আমার এই দুর্গা বাহিনীর উত্থান। ঠাকুরের নামে তারা একটা কোনো বাজে কথা বলেনি, ঠাকুরের আচার অনুষ্ঠান নিয়ে তারা 100 বার বলে যাচ্ছে কিভাবে ঠাকুরের পুজো করতে হয়। এমনকি যাদের ভর আসছে অনলাইনে লাইভ করে করে ভর আসছে, ওই বজ্জাত মহিলাদের যারা ঠাকুরের নাম করে নোংরামি করছে, তাদেরকেও বার্তা দিচ্ছে এই বাহিনী, এবং তাদেরকেও বলছে যা করার আছে করে নে, তোর যদি সত্যিকারেই মান সম্মান থাকে তো সম্মানহানির কেস করবি। আর সেটা আমরা বুঝে নেবো, তার কারণ যে কেস বর্ধমানে রেজিস্টার আছে, কোর্ট থেকে কপি আমাদের কাছে তোলা আছে, যে যে চিটফান্ড চিটিং কেস, সেই কেসগুলোর কপি আমাদের কাছে আছে। যার জন্য আমরা এটা বলতে পারি যে যে কেউ মানহানির মামলা করলে সেই মামলা টেকাতে পারবে কিনা, পাল্টা মামলা খাবে কিনা, তার জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তাদেরকেও বোঝালাম আইনের ভয় থাকুক, পুলিশ প্রশাসন তো 2-4 বার চেষ্টা করবে, কিন্তু আমরা কোথাও থামবো না। তার কারণ আজকে তার আসল রূপ সমাজের সামনে নিয়ে আসাটা দরকার ছিল। যদি সত্যিকারের সাধিকা হয়, তার নির্লোভ হবে, তার মধ্যে কোনো লোভ থাকবে না। আজকেও ভিডিওতে দামি দামি ফুলের মালা, সে বড় বড় জ্ঞান দিচ্ছে সাধক ব্যামাখ্যাপা রামকৃষ্ণদেব, যারা বলতো টাকা মাটি মাটি টাকা, তার মানেটা বুঝেছিল কি টাকা মাটি মাটি টাকা, যে আমাকে সিমেন্ট দাও বালি দাও আমি মন্দির করবো? হ্যাঁ, তারা জীবনে কিছু একটা টাকা তো চাইনি, মানুষ তাদেরকে চিনতো না, তার বামাখাপাকে মানুষ চিনতো না, সে পাগল ছিল, ছোট থেকে ঠাকুর গড়তো আর পুজো করে বেড়াতো, গাছতলায় বসেই তার জন্ম হয়ে গেছে। আর এখানে যারা চিট ফান্ডের ব্যবসা করে এসছে, চিট ফান্ড কেলেঙ্কারিতে নাম জড়িয়ে রেখে মন্দির খুলে চিটিং ব্যবসা করছে, তাদেরকে পর্দা ফাঁস করার জন্যই আজকের এই লাইভটা করে বলতে বাধ্য হলাম। পুলিশ প্রশাসনের দরকার নেই মাইক্রোফোন ধরে সাবধান করে দেওয়া, তাতে যত বড় নেতা মন্ত্রী ধরার তাকে ধরে নিক, তারা যা পারায় করেনি। আমাদের করণীয় যেটা সোশ্যাল মিডিয়ায় অ্যাওয়ারনেস, সোশ্যাল মিডিয়া তুমি বলছো না, সোশ্যাল অ্যাওয়ারনেস, মিডিয়া তো আসবে না, তার কারণ মিডিয়া বালারাও জেনে গেছে কত বড় চিটিং জিনিসটা হচ্ছে। আর যারা বুম ধরে একে প্রচার করার চেষ্টা আনছেন, তাদেরকেও বলবো লাইক করো লাইক করো, কারণ তোমাদের দুদিন পর তোমাদেরও বদনাম হবে। এই হাবলি কাবলিদের পাশে যে সমস্ত মিডিয়ারা ছিল তাদেরকে সব সাইড করে দিয়েছি, তাই আপনারাও সাইড হয়ে যাবেন। মানুষ ভীষণ অসহায়, আজকে হসপিটালগুলোতে সার্ভিস নেই। দিদি ভাই শেখ সাদিকা চুমকি ঠাকুর দিদি কেমন আছেন? এই কেমন আছো, তুমি কি রাগ করেছো, কথা কও না কেন, তুমি কি রাগ করেছো, এ লাইক করো লাইক করো। তাহলে খাবারের ব্যবস্থা করতো, হোটেল খুলে দিত, অনেক কিছু করতো। ঠিক আছে, আমরা আমাদের কাজ মানুষের আসল রূপ টেনে সামনে আনা। এবার শোভা বলতে ওই মানে ওর জন্য আলাদা ভিডিও নাম ওদের নাম দিয়েছে কিস্তিবাজ, নামই হচ্ছে কিস্তিবাজ। খুব সুন্দর বাইরে বলেছেন, যারা বয়স্ক বয়স্ক তাদের ভক্তদের বাইরে কুচে কালপিট ওর সঙ্গে কিছু জ্ঞান আছে এবং মন্দিরটা ভাঙার জন্য আপনার চেষ্টা করেছে এখানে। আর কথা বলি কিছু, কারণ এবার হচ্ছে একটা করে ভিডিও রোজ নামবে, সমাবাদী তৈরি থাক। আর আমি তো বলেই দিয়েছি, তার কারণ বাইরে মন্দিরটা দেখা যাবে, হবে, তার কারণ সমাবাদের মানহানি মামলা হবে। তোর কি মান আছে আদেও চিটফান্ডে চিটিং কেলেঙ্কারি করে? তারপরে এতটা সাহস, এতটা সাহস, তার চিটিংবাজ কারবারি পর্দা ফাঁস করার জন্য আমাকে ডিরেক্টলি তার জামাই দিয়ে ফোন করানো হচ্ছে। আমি সেটা রেকর্ড করেছি, পুলিশকে ইনফর্মও করেছি। আমি কোনো চিটিংবাজদের জন্য আমার এই নাম্বার দিয়ে রাখিনি। বলছে আপনি কেন নাম্বার দিয়েছেন? শুনে রাখ চিটিংবাজ, আমি কোনো চিটিংবাজদের জন্য আমার নাম্বার দিয়ে রাখিনি। চিটিংবাজরা আমার থেকে সাবধানে থাকে, তোরা চিটিংবাজি কারবার করছিস, সাবধান হয়ে যা। ওপেন চ্যালেঞ্জ, তাতে কেউ বাঁচাতে পারবে না। মানহানি, যতই অ্যাডভোকেট রাখবি রাখ, যত বড় বড় অ্যাডভোকেট রাখবি রাখ, মুখ্যমন্ত্রী চলে যান, এই চিটিং কারবার করতে দেব না। কারণ যেখানেই গজিয়ে উঠছে এই ধরনের ওই ক্যামেরা করে লাইভ করে ঠাকুরের ভর আসছে আর মাদের ভর, তাদেরকেও বলছি, তাদেরকেও বার্তা দিচ্ছি, এটা 2024, শিক্ষার জগতে ছেলে মেয়েদেরকে মানুষ ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, তার মানে এটা নয় যে কোনো তাবিজ কবচ রক্ষা কবচ করে তাকে বাঁচাবে। বাবা মারা লাখ লাখ টাকা খরচা করে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে তাদের নিজেদের ডেভেলপমেন্ট করানোর জন্য, ছেলে মেয়েটাকে সঠিক জায়গায় পড়াশোনা করিয়ে এস্টাবলিশমেন্টে আনার জন্য। আজকে গরিবের ছেলে মেয়েগুলো তারাও পর্যন্ত কষ্ট করে ইংলিশ মিডিয়াম স্কুলে যাচ্ছে, কারণ সরকারি স্কুলের শিক্ষা একদম যাচ্ছে তাই পরিমাণে নেমে গেছে। আজকে তারা মানুষকে বোঝাচ্ছেন, ছি এই অন্ধভক্তি, ঠাকুরের প্রতি বিশ্বাস তো বারণ করছি না,
কিন্তু সাধিকা যারা আজকে নিজেদেরকে ঠাকুর ভেবে নিয়েছে, ঠাকুরের সমতুল্য হয়ে নিজেদেরকে পা ধোয়াচ্ছেন, নিজেদের পায়ে জল লোককে খাওয়াচ্ছেন, ক্যান্সার ভালো করে দিচ্ছি, এই ধরনের মিথ্যা প্রচার করছেন, মায়ের নাম করে অনেকে ভালো হয়ে যেতে পারে। মাকে তাই এস্টাবলিশ করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন গেছে। এতদিন আমি প্রচন্ড ব্যস্ত ছিলাম, অ্যাপ্লিকেশনটা গেছে শুধুমাত্র আপনাদের চাওয়ার জন্য, মানে আপনারা যারা চেয়েছেন, পাশে থেকেছেন এবং বলেছেন তাদের জন্য। আর আমার কাজ কি কি করণীয় আগে আগে দেখতে থাকুন। আর যারা যারা সাপোর্ট করছেন এই চিটিংবাজ জোচ্চোরদেরকে, তাদেরকে বলবো, মায়ের মন্দিরে ফুল মালা নিয়ে যেতে হবে না, সিমেন্টের বস্তা নিয়ে যাবেন, ইট নিয়ে যাবেন, চেয়ে নিতে হবে না, মায়ের মন্দিরটা বানাতে হবে আগে। মায়ের মন্দির বানালে ব্যবসাটা লম্বা হবে, আর ব্যবসা লম্বা হলে আপনারা বড় বড় বেনারসি শাড়ি, আর কোনটা লালপাড় শাড়ি, তাই বেনারসি শাড়িটাকে আগে খুলে দিতে হবে, লালপাড় শাড়িটা হাতে ধরে থাকলেও চলবে, কিন্তু বেনারসি নিয়ে আসছে, মায়ের টিপ নিয়ে আসছে, মায়ের কানের নিয়ে আসছে, দেখুন দেখুন করে দেখিয়ে বিদেশের থেকে বহু টাকা মানুষের থেকে লুট করা হয়েছে মন্দির করার নামে। তারাও আমাদের সাথে যোগাযোগ করছে, সমস্ত কিছু আমাদের কাছে প্রমাণ সমেত আমরা ঠিক জায়গাতে ঠিক সময়ে ঠিকভাবে তুলে দেব। তাই যারা মানহানির কথা বলছেন তাদের মানটাকে বাঁচান, তারপরে মানের প্রশ্ন আসবে, দেখা যাবে কে মান রাখতে পারে না রাখতে পারে। হ্যাঁ, অনেকে ভয় পাচ্ছেন, কেন ভাই এত ভীতু কিছু মানুষ আছেন, ক্রিয়েটার আছেন যারা বলছেন কেন বাবা ঠাকুর দেবতা নিয়ে বলবো, বাবারে ভয় করে, জানো তো আমার প্রচন্ড ভয় করে, সিরিয়াসলি আমারও ভয় করে, আমারও ভয় করে। কাকে ভয় করে জানেন? ঠাকুরকে ভয় করে, মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, সবাইকে ভয় করে। তারা হচ্ছেন ঠাকুর, তাদের সেই আমাদের যে ভগবানের প্রতি ভক্তি, সেটা একটা অন্য জিনিস, কিন্তু তার সাধিকা বা সাধক যারা, ওই যে শিবধাম যেমন চিটিং এ পড়ে গেছে, কয়েকদিন আগে আরেকজন দেখবেন এক সাধকের জন্য রেপ কেসে ফেসে বর্ধমানেতেই টানা 1-1.5 মাস জেল খেটে গেলেন, 25 লাখ টাকার ডিল করেছিলেন মেয়েটির কাছ থেকে। সেই সাধকদেরকে আমরা খুঁজে খুঁজে বার করছি এবং তাদের নামে কেস করছি, সব জিনিসটা তো সামনে বলতে পারবো না। ঠাকুরটা ভয় সবাই খায়, কারণ আমাকে যখন মেরেছিল লাস্ট মোমেন্টে মা দুর্গার মুখটাই মনে পড়ছিল, লাস্ট ব্রেথ, মানে নিঃশ্বাসটা ফেলে দেবো কি বেরিয়ে চলে যাবে, তার আগেও কিন্তু মায়ের মুখটা বারবার মনে পড়ছিল। মাকে মানুন, ঠাকুর মানুন, ঈশ্বর মানুন, কেন এইসব ভণ্ড সেবক সেবিকাদের পা দিতে যাবেন, জল দিতে যাবেন, নিজেদের জীবনগুলো নষ্ট করবেন? আর ভগবান কি এতই সহজ নাকি যে আপনি একটা শাড়ি কানের দুল দিয়ে কিনে নিতে পারবেন? এত সহজ যে একটা সোনার হার, কানের দুল আর ওই শাড়ি গয়না চুড়ি দিয়ে ভগবানকে কিনে নেবেন? দেবীরাজ ওনার চিন্তা ভাবনা শুধু সবার থেকে টাকা তুলে মন্দির রোজগার করে। হ্যাচারিতে খবর নিয়ে দেখুন, ওনার বিরাট বাড়ি হচ্ছে ওখানে, সব জানি, সবটা জানি। পুলিশ প্রশাসন সরকারের সহায়তা আমরাও নিচ্ছি, কিন্তু পুলিশ যে কাজটা করতে পারবে না সেই অর্ডারটা ওনাদের হাতে এনে দিতে হবে, সেই অর্ডারটা এনে দেওয়ার কাজ আমার, সেটা আমি করে দেব। তাই ভগবান কিনতে আপনি দৌড়ে দৌড়ে গাড়ি নিয়ে ওই কাউকে নতুন গাড়ি কিনে দেওয়া, কারো বাড়ি করে দেওয়ার জন্য ভগবান কিনতে যাবেন না প্লিজ, দয়া করে। এই দুদিন আগেও একজন আমাকে 1 লাখ টাকা দিয়েছে ক্যাশ। তাই যাবার আগে বাংলাদেশ নিয়ে কিছু বলে যাব না, তাই কখনো হয়। বাংলাদেশের ভিউয়াররা যারা দূর থেকে বসে ভাবছেন কবে পরিত্রাণ পাবেন, সেখানকার সংখ্যালঘুরা, সংখ্যালঘুরা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যারা আছেন বাংলাদেশে অসহায়, তাদের বলছি খুব তাড়াতাড়ি জলদি সুখের দিন দেখতে পাবেন। তার কারণ ভারত ঠিক তার কাজ চালিয়ে যাচ্ছে। যারা চাইছেন রাশিয়ার মতো যুদ্ধ লেগে যাক, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যেমন চলছে সেই যুদ্ধ ভারত বাংলাদেশ লেগে যাক। ভারত এই ছোট্ট রাষ্ট্র একটা, বাংলাদেশ যেটা তার স্টেটের থেকে, ভারতের এতগুলো স্টেটের থেকে একটা ছোট্ট স্টেট, মানে যেটা মানে বাংলা, আমাদের পশ্চিমবাংলা থেকেও একটা ছোট্ট অবস্থা বাংলাদেশ, তার উপরে আক্রমণ করবে? ভারত বিশ্বগুরু, রাশিয়া, আমেরিকা, চীন, ভারত সকলে আজকে ভারতকে পাশে চায়। সেই ভারতের ক্ষমতা তারা আন্দাজ করতে পারেনি। তাই বাংলাদেশ যে পলিটিক্সটা রাশিয়ার মারফত দেখে আজকে ইউনূস সরকারকে বসিয়ে করতে চেয়েছিল ভারতের সঙ্গে লড়াই, সেটাতে ভারত পাত্তাও দেবে না। তাদের নিজেদের আরাকান আর্মিদেরকে, তারা আরাকান আর্মি তাদের অর্ধেকটা অলরেডি দখল করে নিয়েছে, সেই আরাকান আর্মি উপত্যকা ঘোষণা করতে চলেছে, তাদের নিজস্ব স্বঘোষিত ল্যান্ড, বাংলাদেশটাই অর্ধেকটা নিয়ে নেবে কিনা, কোনদিন এমনও হতে পারে হয়তো চট্টগ্রামটাও চলে যাবে আরাকান আর্মির দখলে, সামলা। যারা চিটিংবাজি ব্যবসা করে তাদের বলবো সাবধান, কারণ মাঠে ঘাটে লড়াইয়ের একটাই নাম, মানবাধিকার দিদি। জয় জয় বাবা ভোলেনাথ, জয় জয় শিব শঙ্কর, জয় মা দুর্গা, জয় মা কালী।
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। তো তাদের জন্য বলছি, হ্যাঁ বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে। আর সিমেন্ট বালিগুলো লুটে নাও, লুটে নাও, লুটেলা লুটেলা। তাদেরকে বলছি, যারা লেখাপড়া শিখে ছোট্ট ইউটিউবে এসে ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছেন, তাদেরকে বলবো ভালো কিছু করুন না, ভালো কিছু করুন না। ভালো করলে সমাজ মনে রাখবে, আর খারাপ করলে কেউ মনে রাখবে না। সুতরাং আর বেশিক্ষণ বসবো না। লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। ইয়েস, আমারও একটা ব্যবসা আছে, আমারও ব্যবসা আছে, না থাকা নয়। সেটা হচ্ছে মানুষকে বোঝাতে আসা, মানুষকে বলতে আসা, মানুষের চোখ খুলে দিতে আসা। যারা বুঝবেন তারা বুঝতে পারবেন, আর যারা বুঝবেন না তাদেরকে হাজার বোঝালেও তারা বুঝবে না। আমার এটাই ব্যবসা। আমাকে এটা বলা হয়, পুলিশরাই বলে যে আপনি কেন, কি দরকার পড়েছে আপনার, খেয়ে দিয়ে কাজ নেই আপনার, আপনি কেন, আমরা তো রয়েছি, আমরা তো সব ঠিক করে নেব, আপনার কাজ নেই, আপনি কেন সারাক্ষণ কমপ্লেন ঠোকেন বসে বসে। তাই তাদেরকে বলছি, কাজটা আমি খুঁজে নিয়েছি, আর এই কাজটার জন্য সমাজই আমায় শিখিয়েছিল রাজনীতির ঊর্ধ্বে উঠে। কি রিমু গাবান আমার প্রশ্নের উত্তর দিলেন না, কি প্রশ্ন করেছেন আমি তো দেখিনি, আপনার প্রশ্ন তো পাইনি। তো তাদেরকে বার্তা দেওয়া যে সমাজে মানবাধিকার কর্মীদের গুরুত্ব আছে, রাজনীতির ঊর্ধ্বে উঠেও মানুষ অনেক সোশ্যাল কাজ করতে পারে, তার নাম মানবাধিকার। হ্যাঁ, পয়সা লাগে না তা তো বলছি না, সেখানে উকিল প্রশাসনের পার্ট আছে, একটা পিটিশনের পার্ট আছে, তবে যৎসামান্য, কোনো সময় নিতেও পারি আবার নাও নিতে পারি। হ্যাঁ, লড়াইটা চোখে চোখ রেখে করতে পারি। তো 1 ঘন্টা 33 মিনিট টানা বললাম। আশা করছি অনেকের ভুল ধারণা থেকে সঠিক পথে আসার চেষ্টা নিশ্চয়ই করবেন, সমাজকে এগিয়ে নিয়ে যাবেন, আর মানুষকে বিপদগামী করবেন না। জবা ফুল খেয়ে নিলেই যদি ক্যান্সার রোগ ভালো হয়ে যেত, জবা ফুল খেয়ে নিয়ে যদি সব রোগ ভালো হয়ে যেত, তাহলে প্রত্যেকের বাড়িতে একটা করে জবা গাছ, আর মানুষকে ক্যান্সার পেশেন্টদেরকে থেকে শুরু করে কঠিন থেকে কঠিনতম ব্যাধি যাদের আছে তাদেরকে 2 বছর হলো ঠাকুর না পেয়েছে, কি করে দোতলা বাড়ি আর এত গয়না আর টাকা 4 হুইলার কোথা থেকে পেলো মঙ্গলা, সেগুলো আপনারাই প্রশ্ন করুন। আমি খুঁচিয়েছি, প্রশ্নের উত্তর এসে গেছে, আপনাদের সামনে রেখে দিয়েছি। এরপরে তার রূপটা সামনে এনে দিয়েছি, তার রূপটা আপনারাই বিচার করবেন। সোমা দেখি মুখটা দেখা যাচ্ছে না। বলো বলো বলো। দরিদ্রি আইরে আইরে, ঘাপটি বাইনি হয়ে পড়ে থাকলে হবে? সিমেন্ট বালি দেবো, ভগবান পাবো। এখন কিন্তু দিদিভাই শাড়ি ফুল মিষ্টি নিয়ে গেলে হবে না, এখন আমাদের সিমেন্ট বালি নিয়ে গেলে ভগবান আমাদেরকে মানে দেখা দেবে। দিদি তবে আমি কিন্তু পশ্চিমবাংলা ছেড়ে পালাচ্ছি কাল পরশুর মধ্যে, আমি আর না। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? বাংলাদেশ? ভাবছি সেখানে চলে যাবো। আমি এখানে মানহানির কেস হবে বাবা, যার নাই মান সে করবে মানহানির কেস, তাই আমি ভয় পালাবো। হ্যাঁ, একদম একদম। এই লাইক করো। আমি 10 বছর চাকরি করে এতদিনে 2 তলা বাড়ি করতে পারলাম, তারপর আবার 4 চাকা। চিন্তামণি ওয়ার্ল্ড ফেমাস লিখছেন বারবার। থ্যাংক ইউ। জয় শ্রীরাম দিদিভাই, প্রত্যেকটা লাইভ কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আকাশের দুনিয়া, থ্যাংক ইউ আকাশ ভাই, থ্যাংক ইউ, লাভ ইউ, এত ভালোবাসার জন্য, এত ভালোবাসার জন্য অনেক অনেক ভালো। হেভি সুন্দর তথ্য, উনি ওইখানে মঙ্গলার বাড়ির পাশেই থাকে, আকাশের দুনিয়া ওই বাড়ির পাশেই থাকে। আরে বর্ধমানে অনেকেই অনেকেই, আমি জবা ফুলের গাছ লাগিয়েছিলাম কিন্তু ফুল হয়নি, হলে জবা ফুল বিক্রি করে আমিও আজ মঙ্গলার মতো বাড়ি গাড়ি করে নিতাম। দিদি ভাই আমি একটা জবা ফুল এনেছি, সবাইকে জবা ফুল দেবো একটা করে আমাদের পাড়াতে, যে আমি 4 তলা বিল্ডিং করবো। একটা কথা বলতে চাই, ওই মেয়েটাকে দিদিভাই, ওই মেয়েটাকে কিন্তু কিডন্যাপ করা হয়েছিল। সেটা হচ্ছে মঙ্গলার কাছে যখন ওই মেয়েটা যায়, তখন কিন্তু ওকে এক জায়গায় পাঠানো হয়, সেই জায়গাটাতে ওকে আটকিয়ে রাখা হয়। সেই মেয়েটাকে আবার আটকে রেখে তাকে হুমকি দেওয়া হয়, যদি আমাদেরকে 1.5 লাখ টাকা না দিস তাহলে তোকে এক্ষুনি মার্ডার করে দেবো। এইরকম চিন্তা করো তাহলে। আমি ওই জন্য বলছিলাম দিদিভাই, তুমি একটু কেটে শোনাও, কেটে শোনাও। এখন তোমরা শোনাও না, ওই এত ওকে শোনাবার আমাদের কি দরকার? তোমরা রয়েছে তো, তোমাদের বাইরে প্রচন্ড পরিমাণে কাজ করছো, তোমরা দারুণ ভালো কাজ না, করছো। আমাদেরকে তো বলছে মানহানির মামলা করবে, আমাদের নাকি সবাইকে মানহানির মামলা করবে। করে দেখাক, তাই না দিদিভাই? করে দেখাক। ও যদি, ও তো নিজেরই মান সম্মান নেই। আরে ও মানহানির মামলা করবে তো, আমি মানহানির মামলাগুলো আমি বুঝে নেবো, তোমাদের লিগ্যাল পার্টটা তো আমি বুঝে নেবো। সেটা ও যা ও বলছে বলতে দাও, ওর কথায় কান দিও না। যার মান থাকবে, তার মান সম্মান যদি সমাজে থাকে, তবে সে মানহানির কেস করতে পারবে। কিন্তু তোমরা প্রত্যেকে তার ভিডিওতে দেখিয়েছে, সেই ভিডিও দেখে দেখে তোমরা ক্লিপিংস তুলে রেখে, তার পুরোনো 1-1.5 বছরের ভিডিওগুলো তোমরা তুলে তুলে রেখে, সমস্ত তথ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছ। তাতে করে অপোনেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যেমন ক্রিটিসিজম করছে তোমাদের, তেমনি ও বসে পড়েছে সেই ক্রিটিসিজম করতে। সেটা তোমরা একদম একদম আমাদের মতোই কন্ট্রোভার্সি করছে।
এবং এবং তাহলে যে কন্ট্রোভার্সি মায়ের ক্রিয়েটারদের সঙ্গে মানে ওদেরকে আর কি প্রতিদিন বলে দিচ্ছে যে সোমাকে নিয়ে ভিডিও করতে হবে, আমাকে নিয়ে ভিডিও করতে হবে, এবং আমাদেরকে নোংরা মহিলা বলতে হবে, কিস্তিবাজ বলতে হবে, বাজে মহিলা বলতে হবে, এরকম একটা ওদেরকে শিখিয়ে দিয়েছে মঙ্গলা এটা। শোনো, একটা আর আইডি স্ক্রিনশট মারা হয়েছে, যে আইডিটা বলেছে যে সঙ্গীতা ম্যাডামকে মেরে ফেলে দেওয়া হয়েছিল, দেখেছিস তো? তোকেও মেরে ফেলে দেবো। সেই আইডিটা স্ক্রিনশট মেরেছি, ওই আইডিটার ব্যবস্থা হচ্ছে। ক্ষমতা কারোরই নেই, বললাম তো মমতা ব্যানার্জির কাছে যাক, দরকার পড়লে মেল করুক, এত ওনার বড় তো অনেক সাহস দর্শক পায় কি আছে, করে? ওনার তো অনেক দর্শক আছে, তাহলে সেই দর্শকদের মধ্যে সবাই মেল করুক, মমতা ব্যানার্জির কাছে যাক, এই খবরটা আমরাও চাই যে মমতা ব্যানার্জির কাছে পৌঁছাক। প্লিজ ম্যাডাম দেখবেন, মমতা ব্যানার্জিকে আমি প্রতিদিন রিকোয়েস্ট করি নিজের লাইভে, প্রতিদিন আমাদের নাকি আমাদের নামে কেস করবে, আমাদের এখানে চ্যানেলগুলোকে মামনের উড়িয়ে মনের দেবে। কথা বলছে, মামনের মনের কথা বলছে, কি খেলে আমার একটু ছেলেপিলে হবে একটু বলে দিক মঙ্গলা। জবা ফুল আর সিমেন্ট বালি জবা দু ফুল বস্তা করে দেবে, সিমেন্ট বালি আর দেবে। একটা লোহার ত্রিশূল আনবে, সেটা প্রতিদিন ঠেকাবে কপালে, এখানে 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 ঠেকাবে। আর মঙ্গলার মতো অনাচার করবে, ও যেমনি খাওয়া দাওয়া করে সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মন্দিরে যায়, এবং ওর কাছে যারা ফুল নিয়ে যায় সেটা কিন্তু মঙ্গলার চরণে দিতে বলে, না ঠাকুরকে দেবে না, মঙ্গলার চরণে দিতে বলে। দেখো আর কেমন একটা ঘটনা মহিলা। আমি দেখে অবাক, ওটা কত বাউন্সার নিয়ে ঘুরছে হাবলি খাবলিদের মতো, হ্যাঁ, বাউন্সার নিয়ে একই ঘুরছে। রকম কথাবার্তা দিদিভাই, একই রকম, পুরো ডুপ্লিকেট, একদম পুরো হাবলি, পুরো ডুপ্লিকেট, মানে চোখে মুখে যেমনি হাবলি কথা বলে। হুম ঠিক একদম সেম জিনিস। হুম এই একদম ব্যাপারটা চোখে মুখে সেরকম। কথা বলে, গান গেয়ে একদম গেয়ে বলছে সোমাকে নাকি জুতোর বাড়ি মারবে, গান গেয়ে গেয়ে সুর করে করে বলছে, এরকম এরকম করে জুতোর সুর। বাড়ি মারবে, হ্যাঁ তোমাকে জুতোর বাড়ি মারবে, হ্যাঁ, একজন গান সাধিকা করে করে বলছে। বলেছে, ওটাই তো আমি তুলে ধরেছি, গান করে করে বলছে। একজন সাধিকা কখনোই এরকম ধরনের কথা বলতে পারে না দিদিভাই, কেন ও ফলস সাধিকা, ও একটা ফলস, ওই ফলস মানুষ কখনোই, ওই ফলস মানুষগুলো এই ধরনের কথাগুলো বলতে পারে, আদারওয়াইজ কেউ বলতে পারবে না। ঈশ্বরের আর কাছে কিছু পুজো করতে বসছে আর বসে মা সোনা মায়ের জয় কালী মায়ের জয় বলে সোমাকে বলছে জুতো পেটা করবো। আর ওই কিছু মেয়েটা অনেক কিছু বলেছে দিদিভাই, তুমি মন দিয়ে শুনবে, ওই কথাগুলো যদি শোনো দিদিভাই, প্রত্যেকটা জিনিস। আর বলবো তাদেরকেও বলবো, প্লিজ এরকম ঠাকুর, ওই ঠাকুর দিয়ে সোনা গয়না আর লোভে আপনারা যাবেন না, বরঞ্চ 1.5 লাখ টাকা গেছে, সোনা দানা গয়নাগাটি গেছে, মালা গেছে, চাঁদি গেছে, সবকিছু চলে যাবে, সর্বস্ব খইয়ে দিবেন, দরকার নেই, ঘরে বসে বসে নিজে ইনকাম করুন, আর ইনকাম করলেই শনির দশা কেটে যাবে। আবার কিছু ক্রিয়েটার ইউটিউবাররা যে জুতোর বাড়ি মারবে, খুব ভালো লেগেছে ওই জায়গাটা এনে দেখাচ্ছে, বলছে দেখ তোকে জুতোর বাড়ি মারবে, তোর দিন শেষ। মানে খুব ইন্টারেস্ট, ওটা তুলে এনে আবার কেউ আবার ধর্মতলায় দাঁড়িয়ে যা সব বিক্রি করে, সে আবার পুলিশ অফিসার, মঙ্গলা পুলিশ অফিসার দেখিয়েছে, তো বলছে ইনি আমার সঙ্গে সব সময় থাকে, মানে পুলিশের কোনো খেয়ে দেয় কাজ নেই, ওর সঙ্গে থাকে। তো যাই হোক, ওই জায়গাটা খুব ভালো লেগেছে, মানে তোমাকেও দেখাতে চাইছে তোমার থেকেও ওপর আছে। আর ওখানে একজন লিখছে ম্যাডাম আছে তো, ম্যাডাম আছে তো, ম্যাডামটা কে? ওই হাবলি, খিচুড়ি টক খেতে পারিনি বলে কি রান্না করেছিল। একদম একদম। আর তোমাদেরকে বলছি, তোমরা যা দেখছো ভিডিও টু ভিডিওই করবে, তার বেশি কিছু বলবে না, কারণ ওকে ভিডিও টু ভিডিওই তোমরা উত্তর দেবে, ডেফিনেটলি দেবে। দেখুন ম্যাম রামকৃষ্ণ এত বড় মাপের সাধক ছিলেন, তারও কিন্তু কোনোদিন ভর হয়নি, একদম একদম ভর হয়নি, ঢং করেনি। তারপর সোশ্যাল মিডিয়াতে এসে এই ইয়ে ধরে ধরে ক্যামেরা ধরে ধরে আমি এত বড় সাধিকা, এর এত বড় রোগ সেরে যাচ্ছে, এর এত কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত প্রচার করে করে আজকে নিজেকে ব্যবসাটা বাড়াতে হয়নি। তা যাদের কাজ হবার হবে তারা দূর থেকে ঠাকুরকে ডাকলে মনে বাসনা পূর্ণ হলে তারা তাদের আশেপাশে একদম গরিব দুস্থ বাচ্চাদের খাইয়ে দেবে, বা লোকাল কাছে পিঠে যে মন্দির আছে সেই মন্দিরে মায়ের নামে পুজো দিয়ে দেবে, তাতে কোনো না অসুবিধা নেই। দিদিভাই, কিন্তু আমাদের আমাদের কথা হচ্ছে, যেখানে লাখ লাখ ভক্ত আসছে আর সেখানে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, তাহলে ওই মানুষগুলোর জন্য একটা ব্যবস্থা করতে পারিনি, সেইখানে দাঁড়িয়ে ওই মানুষগুলোকে হোটেলে ভাত খেতে হচ্ছে, যেখানে ও একটা ওই ওরই বিয়ান বাড়ির সবার লোককে বসিয়েছে ওখানে, তো ওখানে হোটেল খুলেছে, তারপরে গ্যারেজ খুলেছে, তারপরে অনেক কিছু খুলেছে। এইগুলো এই আরো আশেপাশে যত এই মঙ্গলার হয়ে যারা ভিডিও করছে, তারা এইগুলো দেখতে পাচ্ছে না, যে লাখ লাখ মানুষ যারা ওখানে যাচ্ছে তাদেরকে তো খাওয়াতে পারে দিদিভাই, অন্তত প্রসাদ দিক, দরকার নেই অন্য কিছু, একবারটি প্রসাদ দিলেই তো মন ভরে যাবে, পেটও ভরে যাবে, কেননা সেই জিনিসটাও তো পারবে না, কেননা ও না না মায়ের ভক্তি করে না। সেগুলো হয়তো করলো না, আমি বলছি হুম সেগুলোও করলো না, কিন্তু করলো না। মানুষকে আজকে বিপদকামী করা, ওষুধ খাবেন না 4টে করে জবা ফুল খাবেন, আপনি ডাক্তার দেখাবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন এবং আমার জবা ফুল পেটে খেলে। আলসার হয়েছে দিদিভাই, পেটে আলসার হয়েছে, পেটে ইনফেকশন হয়ে গেছে, পেটটা ফুলে যাচ্ছে, আলসার হয়ে ইনফেকশন হয়ে গেছে, সেই মানুষটাকে বলছে দিনে দুটো, আমার একজন লিখেছে খুব ভালো সন্ধ্যাবেলায় কথা, দুটো। বলছে আমার মা কুড়ে ঘরে থাকবে না, ওনাকে বলে আমার মায়ের জন্য বড় বাড়ি লাগবে, বড় মন্দির লাগবে। তার মানে দেখো বড় দিদিভাই দেখো, মন্দির করলে কবি ঠাকুর থাকে, না হলে থাকে না, বড় মন্দির করতে হবে, মা কুড়ে ঘরে থাকবে না, মাকে বড় দিদিভাই মন্দির চালাতেই লাগবে। থাকে, মা যদি চালাত করে রাখে সেখানেই থাকে, আমাদের খোলা বাগানের ভেতরে একটা মন্দির আছে, খোলা পুরো,
হ্যাঁ, তার ভেতরে একবার চুরিও হয়ে গেছে দিদিভাই, একজন তাও লিখেছে খোলাই কিছু আছে। একটা কালা জাদু আছে, কিছু একটা কালা জাদু আছে ওখানে, কেন ও কেউ যদি বলতো তান্ত্রিকগিরি করে দিদিভাই, সবার কাছে পুতুল দাঁড়াও, পাঠায়। শোনো শোনো শোনো, কমেন্টটা শোনো। একজন লিখেছে যে ও যদি কালা জাদু করে ওখানে যদি কেউ কিছু না নিয়ে যায় তাহলে মা মানে মঙ্গলা বলে তুই তোর কানেরটা খুলে মাকে দিয়ে যা। একদম ঠিক বলেছে দিদিভাই, এইটাই বলে, এইটাই বলে, এইটাই বলে, এটাই বলে। আবার এটাই 5 বলে। টাকা দিলে এবং পুরো বলে বাড়ি হয়ে সোনা যায়। দানা গয়নাগাটি দিয়ে যা, যদি না দিয়ে যাস তোর বাড়িতে যাবে, গিয়ে নিয়ে আসবে। এবং ওই মেয়েটাকেও তাই বলেছিল, ওই মেয়েকে এক জায়গায় পাঠিয়েছিল, সেখানে বসেছিল গুন্ডারা, তাকে ধরে রেখে টাকা আদায় করেছে। ওই মেয়েটা স্বীকার করেছে। হ্যাঁ, অন ক্যামেরায় স্বীকার করেছে। অন ক্যামেরায় স্বীকার করেছে। ওর সাথে আমার সকালেও কথা হচ্ছিল, ওকে আমি বললাম দেখো এইগুলো করে এমনি করো না, তুমি সামনে বসো, বলার হলে সামনে বসো। ও সবটা ক্লিয়ার করেছে। এবং লোক যে ওই পাঠিয়েছে মঙ্গলাকে, যেহেতু সব ঠিকানা বলে দিয়েছিল, গন্ডা পাঠিয়ে 1,20,000 টাকা মঙ্গলা করেছে। ও তো লোভী। ওই গরিব অসহায় মানুষগুলোর টাকা নিয়ে ও নিজেকে বিশাল ভাবছে। এবং ত্রিশুলে পা দিয়েছে, বলছে বেশ করেছি, তুই কি করতে পারবি, তুই কে রে মাওয়াল, তুই কে রে। মা বাবা বলে না ত্রিশুলে পা দেয়নি, মা দুর্গাকে আদেশ দেয়নি, ওকে আদেশ দিয়ে দিল কৃষ্ণ কালিমা। আজকে ও আবার বলেছে আমাকে যদি নুপুর দিস, তোর কৃষ্ণ কালিমাকে যদি নুপুর দিস পড়বে না, আমাকেও দিতে হবে। এবং আমি ওর পড়বা। সোনার চেন রূপোর চেন দুটো, আবার বলেছে যে 3টে করে আনবি, একটা হচ্ছে সোনা মায়ের জন্য, নতুন মায়ের জন্য, আর মঙ্গলা মায়ের জন্য। বাবা কি মঙ্গলা মা, 3টে করে যদি 3টে না করে দিস, চেন আনতে হবে। 3টে করে যদি না দিস তাহলে তোদের কোনো মনস্কামনা পূর্ণ হবে না। 3টে করে, মানে অসহায় মানুষরা নিজেরা কানে পড়তে পারছে না, ওর জন্য দেবে। নিজেরা পায়ে নুপুর পড়তে পারছে না, ওর জন্য দেবে। এর আগেও বলেছিলাম দিদিভাই, ও ছাগল বিক্রি করে এসে মাকে পুজো দিতে এসছে, তাকে বলছে মাকে কিন্তু ঝুমকো দিতে হবে, দিতে পারবি তো, এই কথাটা বলেছিল। বললাম তো আমি কালকের ভিডিওতেও বলেছি যে আগেকার লাইভ ভিডিও যা আছে সবগুলোকে প্রাইভেট থেকে অন করতে, আমি বলেছি তো সেইগুলোকে অন অন করুক, কেননা আমি নিজের চোখে দেখেছি বস্তা বস্তায় টাকা বস্তার মধ্যে ঢালছে, নিজে চোখে দেখেছি। একটা ভিডিওতে খুব কান্নাকাটি করছিল, তোরা এসিতে থাকিস, আমার মা মাঠে পড়ে আছে, তোরা কি আমার মাকে মন্দিরটা করে দিতে পারিস না। এখনো একদম, ওর চ্যানেলে আছে ওই ভিডিওটা। এতে হ্যাঁ শুনে হ্যাঁ মাথা হ্যাঁ। ঝঞ্ঝা করছে। একজন লিখেছে অসিত মাহাতো লিখেছে সঙ্গীতা ম্যাম কিছু একটা রায় করুন প্লিজ, এই ঝামেলা চলছে আর কিছুতেই থামছে না, হায়রে জ্বালা। অসিত মাহাতো ডেফিনেটলি করবো, এটুকু কথা দিলাম। লড়াইয়ে আছি, লড়াইয়ে আছি। মানে এটা অতিরিক্ত মাত্রায় পৌঁছে গেছে দিদিভাই, যেহেতু আমরা মিথ্যা প্রচার করতে পারছি না, তার কারণে আমাদের ভিউজটা কম হলেও আমরা বলেছি এটা মানে লড়ে যাব, শেষ দেখে ছাড়বো। মামনের মনে কথা লিখেছে যথেষ্ট বুজরুকি বিজনেস শুরু হয়েছে আর নেকু প্রভোগ করে যাচ্ছে। ইয়েস, তার নাম ও এটা নিও না, প্রত্যেকদিন নাম নিও না, কল করে নাম নিও না, নাম নিও না, কল করে রীতিমতো ওকে বলে অনেক কিছু আমাদের নামে। ইগনোর। একদম অশিক্ষা কুশিক্ষা নিয়ে তারা একদম। প্রথম থেকে আছে, তাদের গালাগালি চ্যানেল, তাদের কথাবার্তা গালাগালির অডিও ভিডিও আমাদের কাছে আছে, সেই সমস্ত জিনিসের লোকেদের কথা ওটাই তো আমাদেরকে দিয়ে দিয়েছি দিদিভাইকে যে অনেক অডিও আছে, ওর অনেক হ্যাঁ, প্রচুর কিস্তির audio অডিও আছে। আছে, দিয়া এবং ভট্টাচার্য সীমাদিকে লিখেছে, শেষ করতে চেয়েছিল সেটারও অডিও আছে। ওরকম বলো না, বলে যে আমি পড়লে মা পড়ে নেয়, তাই সবাই 3টে করে নেয়। সঙ্গীতা ম্যাম অনেক ধন্যবাদ আমার নামটা নিলেন, থ্যাংক ইউ। আজকে আমি একটা জিনিস এটুকু বলতে পারি যে যখন আমাদের চোখে কাউকে ধরা হচ্ছে, আর এই যে ধরা আমরা শুরু করেছি ওয়াইটি প্ল্যাটফর্মে, আমার দুর্গা বাহিনীর টিম তারা কাজ করবে, করে চলেছে, সেই দুর্গা বাহিনী কিন্তু ভিডিও টু ভিডিও দেখেই ভিডিও করবে, এটুকু বলতে পারি। তারা কোনো রকমই খিস্তি খেয়েও করবে না, এবং এটুকু বলতে পারি তারা যা দেখছে সেটার উপর দেখেই তারা ভিডিও নামাবে। হ্যাঁ, নোংরা কথা বললে নোংরা কথা অনেক সময় বলতে হয়, বাধ্য হয়ে বলতে হয়। তো আচ্ছা, একটা ছোট্ট দুর্গা কথা বাহিনী এখানে বলছি, ওর একটা ছোট্ট কথা ভিউয়ারদেরকে এসে বলছি। আমাদেরকে গালাগালাজ করছে দিদিভাই, দাদা, কত যে দাদা, বাজে বাজে কথা বলছে তার নাই আমি ঠিক। একটা কথা লাইনটা ধরিয়ে দিই দিদিভাইকে। এই যে খিস্তিবাজ মঙ্গলা বলছে, এখানে ওর ভক্তরা এসে বলছে মঙ্গলা মাকে যদি কিছু বলিস তোকে রাস্তায় দাঁড়িয়ে ওই যে তিলোত্তমার মতো করে দেবো। তারপরে স্ক্রিনশট রাখবে, আমি তো বলেছি তোমাদেরকে স্ক্রিনশট রাখবে আর আমাকে পাঠিয়ে দাও, ওইগুলো ব্যাস টোটালটা আইডি লিংক দিয়ে আমরা যা যা করণীয়, আর যারা যারা ওই 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 ওর প্রচার করার জন্য ভিডিও করছে সেই সমস্ত চিটিং বারদের আইডি গুলো আইডেন্টিফাই করে আমাকে পুরো লিংক দিয়ে রেডি করে দেবে তোমরা, কারণ আমি তো হাজার কাজের মানুষ, আমাকে ওই কাজটা করতে গেলে তোমাদেরকে ওই কাজটা করে দিতে হবে, যেমন কালকে যেমন করে দিয়েছিলে সেম জিনিস আমাকে করে দেবে ব্যাস। তারা কখনো, একজন লিখেছে মা সারদা রামকৃষ্ণদেব, তারা কখনোই টাকা চায়নি, ছাউনি ছাড়া ঘরেই তারা থেকেছে এবং এখনো আছে। উনি তার থেকেও বড়, উনি বলছেন আমি তাদের থেকেও বড়, রামকৃষ্ণদেব তাদের থেকেও নাকি উনি বিরাট বড় সাধিকা, তাই সাধিকা বলে তোমাকে কালকে জুতো মারবে বলেছে, তোমার বিরুদ্ধে ভিডিও নামবে বলেছে, তোমাকে গালাগালি করার জন্য মঞ্চে থেকে নেমে একদম মন্দির থেকে নেমে আগে প্রমাণ করতে চলে গেছে যে না আমি কোনো টাকার ব্যবসা করি না, সবাই এখানে সিমেন্ট নিয়ে আসো, বালি নিয়ে এসো, তবেই ঠাকুর পাবে, আদারওয়াইজ পাবে না। মানে সত্যি, যাই হোক, এবং কাল সুর তোমরা তুলে দিদিভাই সুর তুলে যেমনি বলে না, দে তোরা উলু দে, ও নিজে তো দিতে পারে না, তাই জন্য ও বলে সবাইকে দে তোরা উলু দে, আমি তো দিতে পারবো না, কারণ আমি তো বোবা কালা, দে তোরা উলু দে তোরা উলু।
তোরা কি যে নাটক করে দিদি। দে তোরা উলুধ্বনি দুর্গা বাহিনীর জন্য, দে তোরা উলুধ্বনি, এইটা সবাই ফেমাস হয়ে গেছে, দে তোরা উলুধ্বনি দুর্গা বাহিনীর জন্য, দে তোরা উলুধ্বনি সঙ্গীতা ম্যাডামের জন্য, এটা ফেমাস। একদমই তাই। মানে দিদিভাই ও নিজেকে নিজে বিশাল কিছু ভেবে নিয়েছে, একটা সাধারণ মানুষ যে কিনা পুরো নাস্তিক টাইপের, মানে একদমই ঠাকুরকে পুজো আর্চা করতে পারে না, জানিও না। এবং পুজোতে প্রসাদে যে ফুল কিংবা ইয়ে দিতে হয়, তুলসী পাতা দিতে হয়, সেটাও জানে না, সেটাও জানে না। মানে আমরা যেটা সচরাচর প্রতিদিন আমরা মিষ্টি জল দিই ঠাকুরকে, সেটাও দিতে জানে না ও, পুজো করতেই জানে না। ও নিজের গুরু নিয়েছে নাকি জিজ্ঞাসা করবে, শুধু গুরু মন্ত্র নেয়নি। সাইনাস দীক্ষা নিয়েছে, সাইনাস। তারপর একদিন আমি যখন বলেছি ওকে নাকি স্বপ্নে সাইনাসে এসে দীক্ষা দিয়ে গেছে, তারপরে যখন একদিন আমি বলেছি তুই কিসের দীক্ষা, আবার বলছে আমি কৃষ্ণ দীক্ষা নিয়ে নিয়েছি। মানে ওকে সাইনাস দীক্ষা দিয়েছে, কৃষ্ণ দীক্ষা দিয়েছে, মানে কত কিছু বলে দিল। তো তোমাদের কথা সব প্রত্যুত্তর দিয়ে যাচ্ছে, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। হ্যাঁ একদম, মানে আমাদেরকে তো মানে আমাদেরকে বলছে একটা গ্যাং তৈরি করেছে। অ্যাকচুয়ালি সোমার নামটা নিতে পারে, আমার নামটা নিতে পারে না, কারণ ও বুঝে গেছে যে আমি কে, তার কারণে ও আমার নামটা নিতে পারে না। এবং আমাকে বলছে সোমার নাকি গ্যাং তৈরি করেছে, এবং তাতে তুমিও আছো। এবং বলেছে ও কালকে রাত্রেবেলায় কিন্তু আকাশের নাম নিয়েছে, সোমার নাম নিয়েছে, আমাদের নাম নিয়েছে, মানে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছে ওদের গ্যাং তৈরি করেছে। আমাদের ও জানে না যে এটা দুর্গা বাহিনী। তার জন্যই তো আমাকে ফোন করে, ওর জামাইকে দিয়ে আমাকে ফোন করিয়ে আপনি ওকে থামতে বলুন, ওকে, ও আপনার জন্য বলছে। আরে আমি কি ভিডিও দেখি? থোড়ি না ভিডিও দেখি। ওরা তো জানেই না যে আমি শুধুমাত্র ওই ভিডিওতে আসার আগে আমাকে তোমরা জিনিসগুলো পাঠাও, সেটা তো ওর তো জানাই নেই। এটা প্ল্যানিং দিদি ভাই, এটা অ্যাকচুয়ালি ওকে অন্যজনা বলেছে, তাও বুঝে নাও কে বলেছে, বুঝতে পারলে? এটা অন্যজনা বলেছে ওকে। কালকে রাত্রে ভিডিও নামিয়েছে, ওর কথাটা বারবার মেনশন করছে, তখন আমি বুঝতে পারলাম ওই নামা করিয়েছে ভিডিওটা। আর ও এরকমই করে, আমাদের সঙ্গে যখন ছিল এরকমই করতো। ওই তোমাকে ফোন, মানে তোমাকে ফোন করিয়ে, মানে ওই ছেলেটাকে তোমাকে মানে ফোন করেছে ওই মহিলাটার জন্য, শিখিয়ে দিয়েছে যে তুমি ফোন করলে, এতদিন করেনি, কালকেই ফোন করেছে, কালকেই ওর নাম নিচ্ছে বাবা। আর সেটা যে ক্রাইম সেটাও বুঝতে পারেনি, কাকে ফোন করেছে কি করেছে সেটা বুঝতে পারেনি। ঠিক আছে ম্যাডাম, ওর কালা জাদু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই নেকু বেকু, বুঝতে পারছো, প্যান্টু প্যান্টি আছে, এরাই ওকে বারবার করে ফোন করে এবং জোর করে। এইটা তোমাকে বলতেই হবে মা, মানে এইটাই বলতে হবে। ওই কারণে তোমাকে ফোন করছিল যে তুমি নাকি, মানে তুমি নাকি আমাদেরকে পরিচালনা করছো, বুঝতে পারলে দিদি ভাই? এই জন্য তোমাকে ফোন করেছিল। যে যে কেসগুলো আমরা এতদিন তোমার সাথে হ্যান্ডেল করেছি, ওরা উল্টো দিকে যে তাদেরকে উস্কিয়েছে, পরকিয়া প্রমোট করেছে, তোরা এই কর, তোরা ওই কর, তোদেরকে করতে হবে করতে হবে, সব দিকেই লাস্টে জিরো। এই ক্ষেত্রে ওরা কিন্তু সত্যের পথে নেই, ওরা ভগবান ভার মে গেল। ওকে এখন মঙ্গলাকে জিতালে ওরা নিজেরা জিততে পারবে, ভগবান ভার মে গেল, ওই জন্য মঙ্গলাকে কুশিক্ষা দিচ্ছে, আর মঙ্গলা ওদের ফাঁদে পড়ছে, আর ওদের ফাঁদে পড়ে মঙ্গলা পুরো শেষ। বলো হরি বল, হরি বল। হ্যাঁ, আগে লিখেছেন ভাবলিয়ে পর ওর হয়ে কথা বলতে বসবে, কারণ দুজনে তো সেম ক্যাটাগরি। না দিদি ভাই, অলরেডি বসে গেছে দিদি ভাই, অলরেডি ও বসে গেছে হাবলি, এবং বলেছে মঙ্গলা মা আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি। আমরা তো ওটা নিয়ে লাইভ করেছি দিদি ভাই, যে হাবলি যেই ডালটাই ধরে সেই ডালটাই খুলে পড়ে যায়। না না, আমি বলেছি খিচুড়ি আর টক খাওয়ার জন্য সাথে আছিস, খিচুড়ি আর টক খাওয়ার জন্য মঙ্গলা মার সাথে আছে, কারণ ওর তো বাড়িতে রান্না হয় না, কারণ ওর তো খাবারের জন্য খিচুড়ি টক সাপ্লাই দেবে, আর ভালো ভালো শাড়ি দেবে মঙ্গলা, শাড়িটা পরে বলবে। ওকে মঙ্গলাকে শুধু এই অডিওটা শুনিয়ে দিও। এটা 12 বছরে আমার 12টা কেসও হয়েছিল না। এই 4-5 মাস, এই 4-5 মাসে কত যে মিথ্যে কেস খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আমার 12 বছরে আমার 12টা কেসও হয়েছিল না। এই 4-5 মাস, এই 4-5 মাসে কত যে মিথ্যে কেস খেয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। শুধু খুব কষ্ট লাগছে। শুধু একা কেস তা নয়, এর সাথে এর যে মরকট গাধি, তিনজন মিলে টানা কেসের মালা পরে ভূত হয়ে আছে, মালা পরে ভূত হয়ে আছে। তো যারা এদের সাথে যাবে তারা খাবে, আর কি করা যাবে? এদের কাহিনী আমাদেরকে আগায় আগায় নিয়ে যেতে হবে, আর এরা একের পর এক ওই পথেই হাঁটবে, আর কিচ্ছু তো করার নেই। সেই মনে আছে প্রীতম রিমি দিশানি কেসটার ক্ষেত্রে টানা লাইভ চালিয়ে আমরা যেদিকে যাচ্ছি, তার অপোজিটে ঘুরছে এবং অনেক দল মিলে। আরে অনেক দল বল মালা পড়ে গেল, মরকটের কেসের মালা পড়ে গেছে, গাদির কেসের মালা পড়ে গেছে, আর এই হাবলি কাবলি কেসের মালা পড়ে গেছে। তারপরে এরা বাবা লড়বই। কমিউনিটি দিল দিদি ভাই, কমিউনিটি দিল বলে কালকে খেলা হবে, কালকে খেলা হবে দিদি ভাই। একদম 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 তুমি দেখো কমিউনিটি দিল বলে মরকট বাঁদর। আরো একটা কথা, আরো একটা খুশির খবর দিই, আরেকটা খুশির খবর দিই। যত রাজ্যের এই সমস্ত মালগুলো গিয়ে এই যে দুখেন ফুকেন কাউকে বাঁচাতে পারলো এরা, এই যে তোমার এসেছিল এক সাইকো অফিসার, সে বাঁচতে পারলো। এই যে ভাঙা টিনের কেসটার ক্ষেত্রে বললাম, বাঁচাতে পারবে? এদেরকে কেউ বাঁচাতে পারবে না, যত রকম প্রশাসন পুলিশ লাগিয়ে ফেলুক, সঙ্গীতা চক্রবর্তী যেটা ধরবে সেটা এন্ড করেই ছাড়বে,
এন্ড করবেই। কারণ প্রীতম রিমি দিশানির ক্ষেত্রে যেভাবে ঘিরে ধরা হয়েছিল, তার প্রত্যেকটা জিনিস সব দিক থেকে আলাদা করা হয়েছে। ঠিক আছে, ওয়াইটির বাজারে এটা চলছে, আর এটাই আমরা রাখবো, এটাই আমাদের কাজ, এটাই আমাদের দুর্গা বাহিনীর কাজ। আর এই দুর্গা বাহিনী এগিয়ে যাবে আগে পরবর্তী দিনে যত চ্যানেল থেকে যেরকম জালিয়াতি হবে। ওই যে হাবলি কাবলি বসে পড়তো না, রাতের পর রাত টাকা ফেরত দিতে হবে বলে মানুষকে ব্ল্যাকমেলিং করতো না, তোর গোপন জিনিস প্রকাশ করে দেবো, ঠিক সে মরকট যত পরকীয়া আছে, কোথায় নিউটন, কোথায় এই সোনুমনু, কোথায় তোমার ওই সুদীপ্ত, কোথায় যত রাজ্যের কোথায় ওই যে শুভেন্দু বলে একটা চলে এলো হিউম্যান রাইটস, হ্যাঁ 49 টাকা, মানে যাকে পেরেছে তাকে নিয়ে এসছে, যত পরকীয়াকারী তাদেরকে নিয়ে এসে এই সমাজে একটাই বার্তা, ব্ল্যাকমেলিং। হাবলি কাবলিরও সেম স্বভাব, টাকা নেব এবং টাকা নেওয়ার পর সেই টাকাটা যাতে ফেরত না দিতে হয়, তার জন্য একের পর এক লাইভ করে রাতের পর রাত ভোর 3টে 4টে অব্দি লাইভ করে মানুষকে ভয় দেখাতো। হ্যাঁ, সেবক কত তো সব এলো গেল। তো এই মঙ্গলা এসছে, তো যারা ওই পথে যাবে, যে নেবে ওই পথে রাস্তা যারা নেবে, তারাই কিন্তু আজকে দে তোরা উলুধ্বনি, দে তোরা উলুধ্বনি। আচ্ছা দিদিভাই, দিদিভাই আরেকটা কথা বলি দিদিভাই, বিস্কুট আমাদেরকে বলছে, হ্যাঁ তোদেরকে আমি ভয় পাই না। ও হাবলির তো পুরো খাস লোক দিদিভাই, যার কারণে বলছে হাতি আর ভেড়াকে নাকি ভয় করে না, সেই জন্য কমিউনিটি দিয়ে আবার লিখতে হচ্ছে তাকে, মানে কতটা ভয় পেয়েছে ভাবো। আচ্ছা, যেমন হাবলি যেমন ব্ল্যাকমেইল করতো যে তোদের গোপন খবর দিয়ে দেবো, আর মঙ্গলা কি করে জানো, মঙ্গলার এগেনস্টে সবাই মুখ খুলতে চায়, কিন্তু মঙ্গলা বলে তোদেরকে টুকটাক করে শেষ করে দেবো। ওই জন্য স্বামী সন্তানি এরাও টুকটাক তো ভয় করে ভাই, ওই জন্য মুখ খুলতে পারে না। এরপর আমি ছোট্ট দুটো কথা বলে আমি লাইভটা শেষ করব। একদম সোমা ধরিত্রী নজরে রেখেছে, সমস্তটা সোমা সীমা ধরিত্রী তিনজনেই নজরে রেখেছে, এবং অনেক ধন্যবাদ আমার এই দুর্গা বাহিনীকে। লাভ ইউ গাইজ, লাভ, আমার অনেক ভালোবাসা। লাভ ইউ দিদিভাই, লাভ ইউ টু। লাভ ইউ। আচ্ছা, তো আমি তাদেরকে বলবো, সুনীল স্যার ফোন করেছিলেন, থ্যাঙ্কস ম্যাম, থ্যাংক ইউ সোমা, থ্যাংক ইউ তোমাকে। তাদেরকে বলবো, যারা এই সমাজে ঠাকুর দেবতা থেকে শুরু করে স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত নানা রকম চিটিং কারবার খুলে বসেছেন এবং মানুষকে লুটছেন, লাইভটা নয় ভাই, লাইভ হবে, আরডি লাইভ। আর কে মঙ্গলা, কে ভাই শোন, একটা কথা বলি, জীবনটা লড়ে এসেছি, যার নামে বাঘে গরুতে পশ্চিমবাংলায় জল খেত, তার বিরুদ্ধে লড়ে এসেছি, সেই মেয়ে আমি। ঠিক আছে, তো কে ওই চুনোপুটি 2-4 টাকা 4 আনা খুচরো পয়সা, ওই রকম আমার সংগঠনের মহিলা বাহিনী দেখবে, দেখো বসে আছে, দেখতে পাবে, দাঁড়াও, আমার মহিলা বাহিনী দেখতে পাবে। ঠিক আছে, যে এলাকায় ঢোকে সে এলাকায় কাফি, কোন দিন কোন মহিলা বাহিনী কোথায় পৌঁছে যাবে তার কাজ দেয় আমরা করি, এবং পুলিশ প্রশাসনকে সাথে নিয়েই করি। মল্লিকা রায় ম্যাডাম পার্সোনাল গ্রাজেস মেটাতে আপনার লাইফকে ইউজ করছে, এসব বুনো শুয়োর মিথ্যাবাদীদের ইগনোর করবেন। পার্সোনাল গ্রাজেস কার উপর আছে? কারা পার্সোনাল জিনিস গ্রাজেস মেটাতে কারা ইউজ করছে? আপনি আমাকে একটু জানাবেন মল্লিকা রয়, কার পার্সোনাল গ্রাজেস আছে, কার ওপর কি পাওয়া যায় আপনি জানাবেন, পার্সোনাল গ্রাজেস যদি কারো থেকে থাকে। আর আরো একটা কথা, বিপদে পড়লে নির্ভয়ে নিশ্চিন্তিতে একটা নাম নেবেন, সেটা সঙ্গীতা চক্রবর্তী, বিপদে পাশে পাবেন। ঠিক আছে, তাতে কে কত বড় হনু আর কে কত বড় মা এবং কত বড় দাদা দিদি, কত বড় সেবক সেবিকা, তাদের বুঝে নেবার ক্ষমতা রাখি। তাই আমার নাম মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী। শ্রেয়া HR, থ্যাংক ইউ। মল্লিকা রয়, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, 2 ঘন্টা ছিলাম টানা, এবং আশা করছি এই আলোচনাগুলো ভবিষ্যতেও, এই লাইক করো ভবিষ্যতে সিরিয়াসলি নেবেন। হাই দিদি ভাই, রাজশ্রী লাইফস্টাইল, হাই। তো আজকে লাইভটা এখানেই শেষ করব। তো একদম ধন্যবাদ সবাইকে। যাবার আগে মেরে দিল সে নিকলে হুয়ে চঞ্চল ফাঁস, শুধরে যা নাহলে শুধরে দেব। আবারও বলে গেলাম, শুধরে যা না হলে শুধরে দেব। আমিও চক্রবর্তী। ও শাড়িটা সুন্দর, পল্লবী দাস লিখেছেন, সুন্দর, ঠিকই ততটাই শাড়িটা, আপনিও ঠিক ততটাই সুন্দর। ও বাই দিদি ভাই, আচ্ছা চিনি অ্যাঞ্জেল, আচ্ছা থ্যাংক ইউ। শাড়িটা আমার মায়ের, আমি মায়ের শাড়ি পরেছি এটা। আর তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদে, প্রত্যেকের আশীর্বাদে আমার সংগঠনে মানুষজন যথেষ্ট পরিমাণে সামাজিক কাজ করে সুন্দরভাবে এগিয়ে চলেছে, তাদের আশীর্বাদ পাথেয় করে